আসসালামু আলাইকুম। আমি মাহমুদা আফসানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, খিলগা মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। আশা করছি সকল শিক্ষার্থীবৃন্দু তোমরা সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। ইতিপূর্বে অর্থনীতির দ্বিতীয় পত্র বিষয়ের একটি ক্লাস তোমাদের সাথে আমার হয়েছিল। উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দু, তোমাদের সাথে মূলত এই ক্লাসটি হয়েছিল এবং অধ্যায়ের নাম ছিল সরকারি অর্থ ব্যবস্থা। এই অধ্যায় থেকে আমরা যা পড়েছিলাম তার কিছুটা আমি আবার মনে করিয়ে দিচ্ছি তোমাদের। এই অধ্যায় থেকে আমরা পড়েছিলাম সরকারি অর্থ ব্যবস্থা কী, সরকারি ব্যয় কাকে বলে, সরকারি ব্যয়ের প্রকারভেদ সমূহ এবং প্রত্যেকটি প্রকারভেদের আলোচনা। আশা করছি তোমরা তোমাদের পাঠ্যপুস্তক অনুসারে ক্লাসটি অনুসরণ করেছ এবং উপকৃত হয়েছ। আজ আমরা এই অধ্যায় নিয়ে আবার আলোচনা করব এবং আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সরকারি ব্যয়ের উদ্দেশ্য, সরকারি ব্যয়ের প্রধান প্রধান খাতসমূহ। প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব সরকারি ব্যয়ের উদ্দেশ্য কী। যে কোনো দেশের অর্থনীতিতে সরকারি ব্যয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1930 সালের মহামন্দার পূর্বে অর্থনীতির সকল কার্যক্রম মূলত ব্যক্তিগত পর্যায়ে আলোচিত হতো বা ব্যক্তিগত খাতের উপর গুরুত্ব আরোপ করা হতো। পরবর্তী সময়ে দেখা গেল যে সরকারি নিয়ন্ত্রণ সীমিত করে ব্যয়ের পরিমাণ যথাসম্ভব কমিয়ে রাষ্ট্রের কার্যক্রম পরিচালনার একমাত্র লক্ষ্য হিসাবে বিবেচিত হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারি ব্যয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকারের নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তারপর থেকে সরকারি ব্যয়ের যে একটি গুরুত্ব তা জনগণের কাছে আরও স্পষ্টভাবে উঠে আসে। আমাদেরকে এখন আরও স্পষ্টভাবে জানতে হবে সরকারি ব্যয়ের উদ্দেশ্যসমূহ কী কী। সরকারি ব্যয়ের প্রথম উদ্দেশ্য হচ্ছে সম্পদের কাম্য ব্যবহার। সরকারি ব্যয়ের একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে সম্পদের কাম্য ব্যবহার। যেহেতু আমাদের সম্পদ সীমিত, তাই এই সীমিত সম্পদের দ্বারা কিভাবে এর যথাযোগ্য ব্যবহার সুনিশ্চিত করা যায় এবং তার সাহায্যে উৎপাদন সহ সকল খাতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়, সেক্ষেত্রে সরকারকে প্রথমে সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করতে হবে। তারপরে আসছি বেকারত্ব দূরীকরণ। যে কোনো দেশের জন্য বা অর্থনীতির জন্য বেকারত্ব একটি অভিশাপ। এই বেকারত্ব থেকে দেশকে মুক্ত করার জন্য সরকার বিভিন্ন ধরনের উৎপাদনশীল পদক্ষেপ গ্রহণ করে থাকেন। সরকারি ব্যয়ের একটি অন্যতম উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা। বেকারত্ব বিদ্যমান থাকলে সরকারি ব্যয়ের মাধ্যমে উৎপাদনশীল খাতের সম্প্রসারণ করে এবং উৎপাদনের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে বেকারত্ব দূর করা যায়। সেক্ষেত্রে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন। তারপরের উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য চক্র নিয়ন্ত্রণ। বাণিজ্য চক্র নিয়ন্ত্রণের জন্য সরকার ব্যয় নির্বাহ করে থাকেন। অর্থনীতিতে মুদ্রাস্ফীতি যেমন কাম্য নয়, তেমনি মুদ্রা সংকোচনও কাম্য নয়। তাই অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বর্তমান থাকলে সরকার সংকোচনমূলক রাজস্ব নীতির মাধ্যমে ব্যয় হ্রাস করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। আবার অনুরূপভাবে মুদ্রা সংকোচন অবস্থা বিদ্যমান থাকলে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি প্রয়োগ করে তা নিয়ন্ত্রণ করে থাকেন। আর এই বাণিজ্য চক্র নিয়ন্ত্রণ সরকারি ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তারপরে হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। দেশের জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করা সরকারি ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ কাজ। সরকার
দেশের অর্থনীতিকে সচল করতে অবশ্যই মানব সম্পদ উন্নয়নের দিকে গুরুত্ব আরোপ করে থাকেন। মানব সম্পদ উন্নত হলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যায়। তাই সরকার দেশের মানব সম্পদ উন্নয়ন সাধনে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন। তারপরের উদ্দেশ্য হচ্ছে সুষম উন্নয়ন বজায় রাখা। দেশের সকল খাত কৃষি, শিল্প, সেবা সুষম উন্নয়নের লক্ষ্যে ব্যয় নির্বাহ করে এবং দেশের বিভিন্ন অঞ্চলের সুষম উন্নয়নের জন্যও সরকার ব্যয় নির্বাহ করে থাকেন। সুষম উন্নয়ন অর্জিত হলে দেশের মোট উন্নয়ন অর্জিত হয় এবং জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পায় এবং জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। তাই সুষম উন্নয়ন বজায় রাখা সরকারি ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তারপরের উদ্দেশ্য হচ্ছে আর্থসামাজিক অবকাঠামো। যে কোনো দেশের অবকাঠামোগত উন্নয়ন তার অর্থনীতিকে আরও গতিশীল করে তোলে। অর্থনৈতিক উন্নয়নে আর্থসামাজিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর্থসামাজিক অবকাঠামোর উন্নয়নের উদ্দেশ্যে সরকার বিভিন্ন ধরনের ব্যয় নির্বাহ করে থাকে যাতে দেশের উন্নয়নের গতি বৃদ্ধি পায়। তারপরের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ নিশ্চিত করা। আধুনিক কল্যাণ রাষ্ট্রে অন্যতম লক্ষ্য হল জনকল্যাণ নিশ্চিত করা। এই লক্ষ্যে সরকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ ইত্যাদি নির্মাণ করে থাকেন এবং এই সরকারি ব্যয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরের উদ্দেশ্য হচ্ছে সামাজিক নিরাপত্তা। সমাজে মানুষের সামাজিক নিরাপত্তার বিধান করা সরকারের উপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সামাজিক নিরাপত্তা ছাড়া মানুষ কখনোই সুখে শান্তিতে বসবাস করতে পারে না। সমাজের অসহায়, দরিদ্র, বেকার ও বয়স্কদের নিরাপত্তা বিধান করার জন্য সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে যা সরকারি ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তারপরের উদ্দেশ্য হচ্ছে খাদ্য নিরাপত্তা। কল্যাণ রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য হল দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশের মতন উন্নয়নশীল দেশে খাদ্য ঘাটতি লক্ষ্য করা যায়। সেই খাদ্য ঘাটতি দূর করার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারি ব্যয় নির্বাহ করে থাকেন। খাদ্যের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে দেশ ও জনগণের মধ্যে একটি শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আঞ্চলিক বৈষম্য দূর করা। দেশের উন্নয়নের স্বার্থে সুষম উন্নয়ন অপরিহার্য। সেই লক্ষ্যে দেশের সমগ্র অঞ্চলের উন্নয়ন সাধন করা প্রয়োজন। এক্ষেত্রে সরকার বিভিন্ন ধরনের সরকারি ব্যয় নির্বাহ করে থাকেন। আঞ্চলিক বৈষম্য হ্রাস করার উদ্দেশ্যে সরকার তার সময়োপযোগী বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে থাকেন। তারপরের উদ্দেশ্য হচ্ছে আয় বণ্টনে বৈষম্য দূরীকরা। সমাজে আয় বণ্টনের বৈষম্য থাকলে সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে জনগণ লিপ্ত হয়, শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। এক্ষেত্রে সরকার সমাজে আয় বণ্টনের বৈষম্য দূর করার জন্য বিভিন্ন ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে থাকেন। সুষম বণ্টন নিশ্চিতপূর্বক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকেন। পরের উদ্দেশ্য হচ্ছে একচেটিয়া কারবার নিয়ন্ত্রণ। একচেটিয়া কারবার বিদ্যমান থাকলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় বাজারে একচেটিয়া কারবার নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা তৈরি করার জন্য সরকার ব্যয় নির্বাহ করে থাকেন। তারপরের উদ্দেশ্য হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি। অর্থনৈতিক উন্নয়নের
অন্যতম মাপকাঠি হলো জাতীয় আয়। জাতীয় আয় বৃদ্ধির জন্য সরকার উৎপাদনশীল খাতে ব্যয় করে থাকেন। জাতীয় আয় বৃদ্ধি পাওয়া মানে জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়া, জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়া। তারপরের উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন অর্জন করা সরকারের দায়িত্ব। অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে, যা জনগণের মাথাপিছু আয় বৃদ্ধিতে সহায়ক। পরের উদ্দেশ্য হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা। সরকারি ব্যয়ের অন্যতম উদ্দেশ্য হল সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহ যেমন ভোগ, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদির ভারসাম্য রক্ষার জন্য সরকার ব্যয় করে থাকেন। এই ধরনের ব্যয়গুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব সর্বোপরি বলতে পারি দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এই ব্যয়, সরকারি ব্যয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যা জনগণের জীবনযাত্রার মান, মাথাপিছু আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি আলোচনা করলাম সরকারি ব্যয়ের উদ্দেশ্যসমূহ কী কী। আমি পয়েন্টগুলো আবার বলছি। প্রথম পয়েন্ট হচ্ছে সম্পদের কাম্য ব্যবহার, 2 নাম্বার বেকারত্ব দূরীকরণ, 3 নাম্বার বাণিজ্য চক্র নিয়ন্ত্রণ, 4 নাম্বার মানব সম্পদ উন্নয়ন, 5 নাম্বার সুষম উন্নয়ন বজায় রাখা, 6 নাম্বার আর্থসামাজিক অবকাঠামো, 7 নাম্বার জনকল্যাণ নিশ্চিত করা, 8 নাম্বার সামাজিক নিরাপত্তা রক্ষা করা, 9 নাম্বার খাদ্য নিরাপত্তা, 10 নাম্বার আঞ্চলিক বৈষম্য দূর করা, 11 আয় বন্টনে বৈষম্য দূর করা, 12 নাম্বার একচেটিয়া কারবার নিয়ন্ত্রণ করা, 13 নাম্বার জাতীয় আয় বৃদ্ধি, 14 নাম্বার অর্থনৈতিক উন্নয়ন, 15 নাম্বার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা। নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারছ সরকারি ব্যয়ের উদ্দেশ্যসমূহ কী কী। কেন সরকার তার রাষ্ট্রের জন্য ব্যয়ভার বহন করে থাকেন। এরপরে আমরা আলোচনা করতে যাচ্ছি সরকারি ব্যয়ের প্রধান খাতসমূহ কী কী। সরকার কোন কোন খাতে তার ব্যয় করে থাকবেন। আচ্ছা, এবার আমরা দেখি প্রথমে আছে প্রতিরক্ষা। দেশের অন্যতম লক্ষ্য হলো স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। সেই উদ্দেশ্যে সামরিক বাহিনী গঠন ও যুদ্ধ ব্যয় নির্বাহ করার জন্য সরকার ব্যয়ভার বহন করে থাকেন। সরকারি ব্যয়ের প্রধান খাতসমূহের প্রথম খাতই হচ্ছে প্রতিরক্ষা। 2 নাম্বার খাত হচ্ছে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা। দেশের অভ্যন্তরে জনগণের মধ্যে যদি শান্তি শৃঙ্খলা বজায় থাকে, জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়, তাহলে কি হবে, দেশের জনগণের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে এবং জনগণ তারা একটি সুন্দর জীবনযাপন করতে পারবে। সরকারের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অর্থ ব্যয় করতে হয়। এটি হচ্ছে সরকারি ব্যয়ের আরেকটি গুরুত্বপূর্ণ খাত। তারপরের খাত হচ্ছে বাণিজ্য চক্র রোধ। বাণিজ্য চক্র রোধে সরকার ব্যয় করে। বাণিজ্য চক্রের প্রভাবে অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে, তখন ব্যক্তিগত বিনিয়োগ, ভোগ ব্যয় হ্রাস পায়। এ অবস্থায় সরকার উৎপাদন বৃদ্ধি ও ভোগ বৃদ্ধির জন্য ব্যয় করে থাকে। পরের খাত হচ্ছে শিক্ষা। আমাদের মৌলিক চাহিদার একটি গুরুত্বপূর্ণ চাহিদা হচ্ছে শিক্ষা। অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার গুরুত্ব অপরিসীম এবং অর্থনৈতিক উন্নয়নে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই সরকার শিক্ষা খাতের বিস্তার ও প্রসারের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, প্রশিক্ষণ প্রদান ইত্যাদির জন্য ব্যয়ভার বহন করে থাকেন, বা সরকারি ব্যয়ের একটি প্রধান খাত বলা যায় শিক্ষাকে। পরের খাত হচ্ছে কৃষি।
আমাদের অর্থনৈতিক উন্নয়নে কৃষি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে আমাদের মতন উন্নয়নশীল দেশে কৃষির গুরুত্ব অপরিসীম। তাই সরকারি ব্যয়ের গুরুত্বপূর্ণ একটি খাত হচ্ছে কৃষি। বিচার বিভাগ, সরকারি ব্যয়ের অন্যতম খাত হলো বিচার বিভাগ। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সরকারের বিচার কার্যের সাথে সম্পর্কিত বিভিন্ন খাতের উন্নয়নের জন্য অর্থ ব্যয় করে থাকে। শিল্প খাত, দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্প খাতের উন্নয়ন একান্ত প্রয়োজন। এজন্য সরকারকে শিল্প খাতের উন্নয়নের জন্য ব্যয় নির্বাহ করতে হয়। জনকল্যাণমূলক কাজ, আধুনিক রাষ্ট্রকে বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র। তাই জনগণের কল্যাণের স্বার্থে বা জনগণের কল্যাণের লক্ষ্যে সরকারি ব্যয়ের আরেকটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে জনকল্যাণমূলক কাজ। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, দেশের বিভিন্ন খাতের উন্নয়নের সাথে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কযুক্ত। পরিবহন ও যোগাযোগ খাত উন্নত হলে দেশের অর্থনীতি দ্রুত গতিতে ত্বরান্বিত হয়। এ লক্ষ্যে সরকার পরিবহন ও যোগাযোগ খাতে ব্যয় করে থাকেন। সামাজিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, কল্যাণ রাষ্ট্রে সামাজিক নিরাপত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক নিরাপত্তা বিধানের জন্য যেমন দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, পেনশন, গ্র্যাচুইটি, যৌথ বীমা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদির জন্য অর্থ ব্যয় করে থাকেন। স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ, দেশের জনগণের স্বাস্থ্যের উন্নয়নের জন্য সরকার ব্যয় করে থাকেন। অধিক পরিমাণ জনসংখ্যা বিদ্যমান থাকলে উন্নয়ন ব্যাহত হয়। যেহেতু আমরা অতিরিক্ত জনসংখ্যার দেশ, তাই এই দিকে সরকারের ব্যয় অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখে এবং সরকার এই খাতকে অন্যান্য খাতের মতন গুরুত্ব প্রদান করে থাকেন। বাসস্থান খাত, দেশের জনসংখ্যার সাথে তাল মিলিয়ে বাসস্থান ব্যবস্থার জন্য সরকার প্রচুর পরিমাণ ব্যয় করে থাকেন। শহরায়ন, অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে শহরায়ন বিস্তার বা তার প্রসার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। সম্পদ আবিষ্কার ও সুষ্ঠু ব্যবহার, দেশের অনাবিষ্কৃত সম্পদের আবিষ্কার, সুষ্ঠু ব্যবহার ও ব্যবস্থাপনার জন্য সরকার প্রচুর পরিমাণ ব্যয় করে থাকেন। তারপরে হচ্ছে ভারী শিল্প স্থাপন। যেহেতু আমরা কৃষিপ্রধান দেশ, অর্থনীতি এবং শিল্পের ক্ষেত্রেও আমরা এগিয়ে যাচ্ছি, তাই এই দিক বিচার বিবেচনা করে অর্থনৈতিক উন্নয়নে ভারী শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারী শিল্প স্থাপনে অধিক পরিমাণ মূলধনের প্রয়োজন হয়, ফলে বেসরকারি খাতে উদ্যোক্তার অভাব দেখা যায়। এজন্য সরকারকে ভারী শিল্প স্থাপনে উদ্যোগ গ্রহণ করতে হয়। তারপরে হচ্ছে বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধ। উন্নয়নশীল দেশগুলো উন্নয়নের জন্য অভ্যন্তর হতে প্রয়োজনীয় অর্থ সংস্থাপন করতে না পারলে তখন তারা বিদেশ হতে ঋণ ও সাহায্য গ্রহণ করে। গৃহীত ঋণের সুদ ও আসল সরকারকে শোধ করতে হয়, যার জন্য সরকারকে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। তারপরে হচ্ছে বৈদেশিক ঋণের সুদ ও আসল। তারপরের পয়েন্ট হচ্ছে অভ্যন্তরীণ ঋণের সুদ ও আসল পরিশোধ। অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য সরকার অভ্যন্তরীণ উৎস হতেও ঋণ গ্রহণ করে থাকে। সেই ঋণের সুদ ও আসল পরিশোধে সরকার প্রচুর পরিমাণ ব্যয় করে থাকেন। আঞ্চলিক বৈষম্য হ্রাস, ব্যক্তি উদ্যোগে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হলে আঞ্চলিক বৈষম্য দেখা দিতে পারে। আঞ্চলিক বৈষম্য হ্রাস করে সুষম উন্নয়নের জন্য সরকার প্রচুর পরিমাণ ব্যয় করে। অর্থনৈতিক উন্নয়নের প্রচুর পরিমাণ ব্যয় করে থাকে। এর পরের খাত হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। সরকারের কর্মকাণ্ডের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে দেশের যে সকল সমস্যা বিদ্যমান থাকে তা দূর করার জন্য সরকার বিপুল পরিমাণ ব্যয় করে থাকেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, বাংলাদেশে প্রায় সবসময় প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার জন্য
এবং তাদের জীবনযাপনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সরকার এক্ষেত্রে বিপুল পরিমাণ ব্যয় করে থাকেন। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আলোচনা করলাম সরকারি ব্যয়ের প্রধান প্রধান খাতসমূহ। আমি খাতসমূহগুলোকে আবার উল্লেখ করছি। 1 নম্বর হচ্ছে প্রতিরক্ষা খাত, তারপরে হচ্ছে অভ্যন্তরীণ ও শান্তি শৃঙ্খলা, 3 নম্বর হচ্ছে বাণিজ্য চক্র রোধ, শিক্ষা খাত, কৃষি খাত, বিচার বিভাগ, শিল্প খাত, জনকল্যাণমূলক কাজ, পরিবহন ও যোগাযোগ, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ, বাসস্থান খাত, শহরায়ন খাত, সম্পদের আবিষ্কার ও সুষ্ঠু ব্যবহার, ভারী শিল্প স্থাপন, বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধ করা, অভ্যন্তরীণ ঋণের সুদ ও আসল পরিশোধ করা, আঞ্চলিক বৈষম্য দূর করা, তার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারি ব্যয়ের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা। এগুলো হচ্ছে সরকারি ব্যয়ের প্রধান প্রধান খাতসমূহ। আমি আশা করছি তোমাদের সকলের কাছে যে পাঠ্যপুস্তক আছে তার আলোকে এবং আমার আলোচনার আলোকে তোমরা এই দুটো পয়েন্ট একটু ভালোভাবে দেখবে। একটি হচ্ছে সরকারি ব্যয়ের উদ্দেশ্য, আর একটি হচ্ছে সরকারি ব্যয়ের প্রধান প্রধান খাতসমূহ। আজ এ পর্যন্তই রাখছি। আশা করি সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। এই শুভ কামনা করছি সবার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।